এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 12 ফার্স্ট সেমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার পি ব্লক মৌলসমূহ। সেখানে আমরা গ্রুপ 15 এলিমেন্টস নিয়ে এসেছি। এই গ্রুপ 15 মৌলগুলির ফার্স্টে আমরা ফার্স্ট পার্ট নিয়ে এসেছি। এখানে আমরা প্রত্যেকটা টপিক থিওরি ওয়াইজ ডিসকাস করব। সেখানে আমরা লজিক্যাল এক্সপ্লেনেশনে যাব এবং সেখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এই গোটাটা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে আমরা নিয়ে এসেছি গ্রুপ 15 মৌলগুলি কে কে আছে এবং তাদের পরমাণু ক্রমাঙ্ক এবং সেই সঙ্গে তাদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মৌল আছে কে, ফার্স্টে নাইট্রোজেন, তারপর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাদের পরমাণু ক্রমাঙ্ক লিখেছি এবং এই পাশে দেখো তাদের আমরা ইলেকট্রন বিন্যাস লিখেছি। তাহলে এইখানে আমরা একটা কমন জিনিস পাচ্ছি যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি হবে, ns2np3। যেহেতু গ্রুপ 15 তার জন্য সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে? সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে 5টা। তাহলে গ্রুপ 15 মৌল, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 5, এস এ আছে 2টে, পিতে আছে 3টে। এবার আমরা গ্রুপ ওয়াইজ যা যা আছে প্রপার্টি, আমাদের পিরিয়ডিক প্রপার্টি, সেগুলো আমরা ডিসকাস করব। দেখো, ফার্স্টে আমাদের আসছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি বলছে? বলছে গ্রুপ 15 মৌলের পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 14 মৌলগুলি অপেক্ষা কম হয়। তাহলে গ্রুপ 15 মৌল যারা আছে, মানে 15 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ 14 অপেক্ষা কম হবে। তাহলে 14 এ যদি কিছু এলিমেন্ট নিই, ফর এক্সাম্পল 14 এ পাশে লিখছি আমি, আর এই পাশে ধরো 15 লিখছি। তাহলে 14 এ কারা কারা আছে? 14 ধরো কার্বন, সিলিকন এরা আছে, আর 15 এ আছে নাইট্রোজেন, ফসফরাস। এবার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কার্বনের সাইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন। কেন গ্রেটার হবে? কারণ আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে বাদিক থেকে ডান দিকে সাইজ কমে যায়। কেন কমে? কারণ এখানে এরা সকলেই কি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট। এবং দ্বিতীয় পর্যায়ে এলিমেন্ট যদি হয় তাদের এদের শক্তি স্তর কটা আছে? 2টো আছে। কিন্তু এখানে যদি দেখি এর প্রোটন সংখ্যা কত? 6, এর প্রোটন সংখ্যা হচ্ছে 7। তাহলে এই 6টা প্রোটন 2টো শেলকে টানবে, এখানে 7টা প্রোটন 2টো শেলকে টানবে। তাহলে এখানে কি হবে? এখানে আকর্ষণ বল বা অ্যাট্রাকশন বেশি হবে। আকর্ষণ বল যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সাইজ কি হবে? সাইজ কমে যাবে, কারণ শক্তি স্তর কি হবে? কাছে চলে আসবে। তার জন্য গ্রুপ 14 এর থেকে গ্রুপ 15 এর সাইজ কি হবে? কম হবে। তো এবার আমরা গ্রুপ ওয়াইজ নিচে নামলে সাইজ কি হয় সেটা আমরা ডিসকাস করব। গ্রুপ 15 এর উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। নাইট্রোজেন থেকে ফসফরাসে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তবে আর্সেনিক থেকে বিসমাথে এই বৃদ্ধি অপেক্ষাকৃত কম হয়। তাহলে ইন জেনারেল কি হবে? আমাদের সাইজ হবে কি হবে? বাড়বে। তাহলে নাইট্রোজেন সব থেকে ছোট, তারপরে হবে কে? ফসফরাস, তারপরে হবে আর্সেনিক, তারপরে হবে অ্যান্টিমনি, এবং সব শেষে গিয়ে কি হবে? বিসমাথ। তাহলে যত আমরা নিচের দিকে নামবো তত কি হবে? তত আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে যদি এটা একটু এক্সপ্লেন করে দিই। কারণ দেখো, যদি আমরা দেখি তাহলে এখানে পিরিয়ড 2 তে আছে নাইট্রোজেন, পিরিয়ড 3 তে আছে ফসফরাস, পিরিয়ড 4 এ আছে আর্সেনিক। আচ্ছা, তারপরে পিরিয়ড 5 এ আছে কে? অ্যান্টিমনি, এবং পিরিয়ড 6 এ আছে বিসমাথ। তাই যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সর্বস্থ কক্ষে শেল কটা? এই যদি নিউক্লিয়াস হয় 2টো শেল। ফসফরাসে কটা? 3টে। আর্সেনিকে আছে আমাদের 4টে। অ্যান্টিমনিতে আছে 5টা, আর বিসমাথে আছে কিন্তু 6টা। তাহলে কি হবে? তাহলে দেখো দূরত্ব নিউক্লিয়াস থেকে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের সাইজ কি হবে? বড় হতে থাকবে। কিন্তু এখানে একটা বলেছে আর্সেনিক থেকে বিসমাথে বৃদ্ধি কম হয়। কম হয় কেন? কারণ এর মধ্যে কি ঢুকে যায়? এর মধ্যে ডি আর এফ ইলেকট্রন ঢুকে যায়। ডি আর এফ ইলেকট্রন ঢুকলে কি হবে? এদের আবরণী প্রভাব কম, স্ক্রিনিং এফেক্ট কম হয়। আবরণী প্রভাব যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বেড়ে যাবে, আর আকর্ষণ বেড়ে গেলে সাইজ কমে যাবে। তাহলে যতটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল ততটা কিন্তু বাড়বে না। কিসের জন্য? ডি আর এফ ইলেকট্রন যেহেতু ঢুকে যাচ্ছে সেই জন্য কিন্তু ততটা বৃদ্ধি হবে না, তাহলে বৃদ্ধি কিছুটা কম হবে।
তো এই হচ্ছে আমাদের কিন্তু গ্রুপ 15 উপর থেকে নিচে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় তার রিজন। এরপর আমরা আসবো আয়নায়ন এনথালপি। দেখো আয়নায়ন এনথালপি কি হয়, আয়নায়ন এনথালপি গ্রুপ 14 আর 15 এর মধ্যে যদি কনসিডার করি, কি বলেছে, গ্রুপ 15 মৌলগুলির আয়নায়ন এনথালপি গ্রুপ 14 থেকে বেশি হয়, আর গ্রুপের উপর থেকে নিচে আয়নায়ন এনথালপি ক্রমশ হ্রাস পায়। তো এটার এক্সপ্লেনেশনে আমাদের কিন্তু এবার যেতে হবে যে আয়নায়ন এনথালপি কেন বৃদ্ধি পাচ্ছে এবং কেন হ্রাস পাচ্ছে। তাহলে যদি আমরা 14 এর রেসপেক্টে কম্পেয়ার করি, দেখো 14 এখানে লিখছি আমি, আর এখানে ধরো 15 লিখছি, তাহলে 14 এ কে আছে, কার্বন, 15 এ আছে নাইট্রোজেন। এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে খুব সহজে এখানে দেখতে পাচ্ছি আমরা কি কনফিগারেশন আছে, 2s2 2p3 একটা কনফিগারেশন আছে, আর এখানে আছে 2s2 2p2। এখানে একটা আমরা কি পাচ্ছি, হাফ ফিল স্টেট পাচ্ছি 2p তে, তাহলে এটা ওভারঅল কি মোর স্টেবল। তাহলে এখান থেকে ইলেকট্রন তাড়াতে বেশি শক্তি দিতে হবে, এটা হচ্ছে প্রধান একটা কারণ। আর একটা কারণ কি, এখানে দুজনেই পিরিয়ড কত, দুজনেই পিরিয়ড হচ্ছে 2, তাহলে দুজনেই শক্তি স্তর কত, দুটো, কিন্তু এখানে কার্বনের 6 হচ্ছে অ্যাটমিক নাম্বার আর নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে এখানে 7টা প্রোটন আছে আর এখানে কটা প্রোটন আছে, 6টা প্রোটন। তাহলে এই দুটো শক্তি স্তরকে 6টা প্রোটন টানবে আর এখানে 7টা প্রোটন টানবে। আকর্ষণ কোথায় বেশি, এখানে আকর্ষণ কিন্তু বেশি। তাহলে আকর্ষণ যদি বেশি হয় এখানে, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন সরাতে আয়নায়ন এনথালপি মানে কি, যে এনার্জি দিলে বা যে শক্তি দিলে সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এখানে শক্তি বেশি লাগবে। তো তাহলে শক্তি বেশি যদি লাগে, আয়নীকরণ শক্তি কি হবে, বেড়ে যাবে। আচ্ছা, এবার যদি গ্রুপ ওয়াইজ আসি আমরা, তাহলে গ্রুপ 15 এ কারা কারা আছে যদি আমরা দেখে নিই। গ্রুপ 15 এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে যত গ্রুপ ওয়াইজ নিচের দিকে যাব, তত কি হবে, তত আমাদের শেল নাম্বার বা শক্তি স্তর বেড়ে যাচ্ছে। তাহলে শক্তি স্তর যদি বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব বাড়ছে। তাহলে দূরত্ব যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আকর্ষণ কমে যাবে ইলেকট্রনের প্রতি। আকর্ষণ যদি কমে যায়, তাহলে ইলেকট্রন রিমুভ করতে যে শক্তি লাগবে সেটা কি হবে, সেটা কমে যাবে। ফলে আয়নীকরণ শক্তি কি হবে, কমে যাবে। তাহলে আয়নীকরণ শক্তির অর্ডার কি হবে, আয়নীকরণ শক্তির অর্ডার হবে সব থেকে বেশি হবে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এবং সর্বশেষ আসবে আমাদের বিসমাথ। এই হবে আমাদের আয়নীকরণ শক্তির অর্ডার। এবার আমরা পরের যে টপিক আছে সেটা আমরা দেখে নেব। এবার আমাদের আছে কি, এবার আমাদের আছে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে, ধরা যাক একটা বন্ড আছে এ বি, এই বন্ধনীর ইলেকট্রন জোড় আছে, এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে যে মৌল বেশি জোরে অ্যাট্রাক্ট করবে, বেশি শক্তি দিয়ে অ্যাট্রাক্ট করবে, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। অর্থাৎ বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এটা কি বলেছে, গ্রুপ 15 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 14 অপেক্ষা বেশি। কারণ বাদিক থেকে ডান দিকে যত যাব সেই একই জিনিস, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যদি যাই, এই সমস্ত প্রপার্টি কিন্তু আমরা আকর্ষণ বল দিয়ে এক্সপ্লেন করতে পারি, নিউক্লিয়াস কিভাবে সর্বস্থ কক্ষের ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে এখানে 6টা প্রোটন, এখানে 7টা প্রোটন, প্রোটন বেশি আছে, তাহলে কি এখানে প্রোটন বেশি থাকলে নিউক্লিয়ার চার্জ বেশি হলে আকর্ষণও বেশি হবে। সাইজ তো এখানে ছোট, তাহলে আকর্ষণ বেশি হবে, আকর্ষণ বেশি হলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে বা ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে। তাহলে বাদিক থেকে ডান দিকে যত যাব তত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। এবার কি বলছে, উপর থেকে নিচে যত নামবো তত তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচে যত নামছি, একই রকম ভাবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে যত উপর থেকে নিচে নামছি তত কি হচ্ছে, তত আমাদের সাইজ বাড়ছে। সাইজ যদি বাড়ে, দূরত্ব বাড়বে আগের মতনই। দূরত্ব যদি বাড়ে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বা নিউক্লিয়ার আকর্ষণ বল কমবে। দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, আকর্ষণ যদি কমে তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে।
তাহলে তড়িৎ-ঋণাত্মকতার ক্রম কি হবে? তড়িৎ-ঋণাত্মকতার ক্রম হবে নাইট্রোজেন সব থেকে বেশি, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এবং সবশেষে আসবে বিসমাথ। এই হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার ক্রম। এবার আমরা দেখব ধাতব চরিত্র। ধাতব চরিত্র, ধাতু কাকে বলে? যদি একটা মৌল থাকে M, তার সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রন তাড়িয়ে যদি M+ পাই, তাহলে তাকে বলি ধাতু। তাহলে যার সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রন তাড়ানোর ক্ষমতা যত বেশি হবে, যার টেন্ডেন্সি হবে ইলেকট্রন লুজ করে সহজে ক্যাটায়ন তৈরি করা, সে সব থেকে বেশি ধাতব হবে। তাহলে এখানে বলছে গ্রুপ 14 মৌলগুলির তুলনায় গ্রুপ 15 মৌলগুলি কম ধাতব। সেই আগের মতনই যদি আমরা আসি এক্সপ্লেনেশন, গ্রুপ 14 এ কার্বন আছে, এখানে কি আছে? নাইট্রোজেন আছে, এখানে 6টা, এখানে 7টা। তাহলে এখানে কি? এখানে অবশ্যই যেহেতু প্রোটন বেশি, তাহলে আকর্ষণ বল বেশি। আকর্ষণ বল বেশি হলে আয়নন শক্তি বেশি হবে। আয়নন শক্তি যদি বেশি হয়, সহজে ইলেকট্রন রিমুভ করতে পারবে না। তাহলে সহজে ইলেকট্রন রিমুভ করার ক্ষমতা কি? ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কম। ইলেকট্রন ত্যাগের যদি আয়নাইজেশন বেড়ে যায়, তাহলে ইলেকট্রন ত্যাগের ক্ষমতা কি হবে? কমে যাবে। ইলেকট্রন ত্যাগের ক্ষমতা যদি কমে যায়, তাহলে ক্যাটায়ন তৈরি করবে না, তাহলে সেক্ষেত্রে ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম কিন্তু কমে যাবে। কারণ আমাদের মেইন ধাতব ধর্ম কি? ইলেকট্রন সহজে লুজ করানো। এবার আরেকটা কি বলেছে? যদি ওপর থেকে নিচে আসি, তাহলে ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে যদি আসি গ্রুপ 15 এ, গ্রুপ 15 এ কারা কারা আছে? আবার দেখতে হবে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে আমরা জানি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী উপর থেকে নিচে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমার যত উপর থেকে নিচে আমরা নামছি, তত কি হচ্ছে? তত আমার সাইজ বৃদ্ধি পাচ্ছে। সাইজ যদি বাড়ে, তাহলে আকর্ষণ কি হবে? আকর্ষণ কমে যাবে। আকর্ষণ যদি কমে যায়, তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? কমে যাবে। ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা কি হবে? তাহলে আয়নীকরণ শক্তি খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে দেবে। ইলেকট্রন ত্যাগের ক্ষমতা কি হবে? বেড়ে যাবে। ইলেকট্রন ত্যাগের ক্ষমতা বেড়ে গেলে ধাতব ধর্ম বেড়ে যাবে। এই হচ্ছে এক্সপ্লেনেশন। এবার তাহলে এখানে যদি অর্ডারে সাজাই, তাহলে সব থেকে কম ধাতবকে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এবং সবশেষে গিয়ে আমরা পাবো বিসমাথ। এই হচ্ছে আমাদের ধাতব ধর্মের অর্ডার। আমাদের আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। কি বলেছে? গ্রুপ 15 মৌলগুলি গলনাঙ্ক নাইট্রোজেন থেকে আর্সেনিকে ক্রমশ বৃদ্ধি পায় এবং আর্সেনিক থেকে বিসমাথে ক্রমশ হ্রাস পায়। তবে নাইট্রোজেন থেকে অ্যান্টিমনিতে কি হবে? স্ফুটনাঙ্ক নিয়মিত বৃদ্ধি পায়। তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যত আমরা নিচের দিকে নামছি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, যত নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে? তত ভর বৃদ্ধি পাচ্ছে। যত গ্রুপ ওয়াইজ নিচে যাব, তত ভর বাড়বে। ভর বাড়লে কি হবে? ভর বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়বে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বাড়বে। সেটা বাড়লে কি হবে? স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বৃদ্ধি পাবে। স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক বৃদ্ধি পাবে। কিন্তু বিসমাথের ক্ষেত্রে কি হবে? বিসমাথের ক্ষেত্রে কিছুটা কম হয়। তার কারণ হচ্ছে বিসমাথের ক্ষেত্রে কি হয়? ইনার্ট পেয়ার এফেক্ট দেখা যায়। সেই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য 3টে ইলেকট্রনই পাওয়া যায়, 2টো ইলেকট্রন আর এক্সট্রা পাওয়া যায় না। তার জন্য এর কি হবে? এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কি হবে? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কমে যাবে। যতটা হওয়ার কথা ছিল তার থেকে কম হবে। আচ্ছা, এবার ক্যাটিনেশন। ক্যাটিনেশন প্রপার্টি যদি আমরা আসি, ক্যাটিনেশন কাকে বলে? যখন মৌলগুলি একে অপরের সঙ্গে অনেকগুলো বন্ধন তৈরি করে। তাহলে সেলফ লিঙ্কিং প্রপার্টি, একে অপরের সঙ্গে অনেকগুলো বন্ধন তৈরি করে, তাকে বলা হয় ক্যাটিনেশন। তাহলে যার বন্ধন শক্তি বেশি হবে, তার ক্যাটিনেশন বেশি হবে। কি বলেছে? গ্রুপ 14 মৌলগুলি অপেক্ষা কম হয়, কারণ আমরা জানি গ্রুপ 14 এ কে থাকে? কার্বন। তাহলে কার্বন কার্বন ক্যাটিনেশন সব থেকে বেশি। এবার যত আমরা নিচের দিকে নামবো, তত কি হবে? তত আমাদের ক্যাটিনেশন কম হবে। কারণ যত নিচের দিকে নামবো, ডাউন দা গ্রুপ যদি যাই, ফর এক্সাম্পল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইভাবে যদি আমরা ডাউন দা গ্রুপ যাই, তাহলে ডাউন দা গ্রুপ গেলে কি হবে? ডাউন দা গ্রুপ গেলে সাইজ বাড়বে। সাইজ যদি বাড়ে, তাহলে দুটো বন্ধনের দৈর্ঘ্য বাড়বে। সাইজ বাড়ছে মানে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে।
বন্ধন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে বন্ধন শক্তি হ্রাস পাবে, আর বন্ধন শক্তি হ্রাস পেলে ক্যাটিনেশনও হ্রাস পাবে। কারণ বন্ধন শক্তি না হলে তো ক্যাটিনেশন হবে না। ক্যাটিনেশন মানে কি একে অপরের সঙ্গে যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে বন্ধন শক্তি কমে যায়, তাহলে যুক্ত হওয়ার ক্ষমতাও কমে যাবে। কিন্তু এখানে একটা এক্সেপশন দেখা যায়, ফসফরাসের ক্যাটিনেশন গ্রেটার দ্যান নাইট্রোজেন। কারণ কারণ এখানে নাইট্রোজেনের মধ্যে কি আছে, লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারের মধ্যে রিপালশন হয়ে যায়, তার জন্য ফসফরাসের বেশি দেখা যায় নাইট্রোজেনের তুলনায়। তারপরে আর্সেনিক যেমন ছিল তেমনই কিন্তু ক্যাটিনেশন হবে। এটা কেন হয়? এটা হচ্ছে এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ হয়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ, এই জন্য এর কি হবে, এর বন্ধন শক্তি কমে যাবে। এটার জন্য এর নাইট্রোজেনের বন্ধন শক্তি কমে যায়। আর বন্ধন শক্তি কমে গেলে কি হবে, বন্ধন শক্তি কমে গেলে ক্যাটিনেশনও কমে যাবে, ক্যাটিনেশন কমে যাবে। এবার আমরা পরের প্রপার্টিটা দেখব। এবার আমরা প্র্যাকটিস সেট করব, যেগুলো আমরা করলাম এইমাত্র, যে টপিকগুলো করলাম তার উপর থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখে নেব। দেখো ফার্স্টে বলছে কোনটির ক্যাটিনেশন ধর্মের প্রবণতা সবচেয়ে বেশি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। তো আমরা এইমাত্র দেখলাম কি, যত উপর থেকে নিচে নামবো তত সাইজ বাড়বে, সাইজ যদি বাড়ে বন্ধন দৈর্ঘ্য বাড়বে, বন্ধন শক্তি কমবে, ক্যাটিনেশন কমবে। সেই অনুযায়ী সব থেকে বেশি হওয়ার কথা ছিল নাইট্রোজেনের, কিন্তু নাইট্রোজেনের একটা এক্সেপশন বললাম এইমাত্র, সেটা কি, নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়, যেটা ওকে আনস্টেবল করে দেয় এবং বন্ধন শক্তি কমিয়ে দেয়। তাহলে আনসার উইল বি ফসফরাস, অপশন বি। নেক্সট, কোনটির প্রথম আয়নন এনথালপির মান সর্বাধিক? আয়নন এনথালপি কি হয়, উপর থেকে নিচে গেলে কমতে থাকে, তাহলে সব থেকে উপরে যে থাকবে তার সর্বাধিক হবে, তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, নাইট্রোজেন। নেক্সট, কোনটির তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? উপর থেকে নিচে আবার একই রকম ভাবে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে, তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা হবে অপশন ডি, নাইট্রোজেন। নেক্সট, নিচের মৌলগুলির মধ্যে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন পি ব্লকে জানতে চেয়েছে, তাহলে পি ব্লক মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটা? দেখো চারটে অপশন এখানে আছে। তো পি ব্লক মানে কি, পি ব্লক মানে হচ্ছে NS2 ফুলফিল থাকবে আর NP 1 থেকে 6 থাকবে। ডি আর এফ কিন্তু অবশ্যই ফুলফিল থাকতে পারে অথবা ভ্যাকান্টও থাকতে পারে, কিন্তু ওদের আনফিল্ড বা পার্শিয়ালি ফিল্ড কিন্তু থাকবে না। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো NS2 ফুলফিল্ড আছে সবগুলোতে, তাহলে সবগুলোই পসিবল। NP0 তো হতে পারে না, NP1 to 6 পসিবল, বাট এখানে যদি আমরা দেখি এটা D1 to 10 আছে, এটা তো হবেই না, তাই না, এটা D1 to 10 হবে না। আর এইখানে কি আছে 1 to 6, এটা তো হচ্ছে না, তাহলে এইটা হবে আমাদের আনসার, কারণ এখানে 1 to 10 আছে। আমাদের ডি কি হবে, ডি ভ্যাকেন্ট থাকতে হবে অথবা ফুলফিল থাকতে হবে, এখানে ডি কি আছে, 0 আছে, তো দিস ওয়ান ইজ কারেক্ট, অপশন সি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের দিতে পারে। এবার আমরা দেখব হাইড্রাইড সমূহ, দেখব গ্রুপ 15 মৌলের হাইড্রাইড সমূহ। গ্রুপ 15 মৌল ইন জেনারেল EH3 এই টাইপের হাইড্রাইড দেয়, কারণ এদের ভ্যালেন্সি কত, 3। তাহলে দেখো NH3, PH3, ASH3, SBH3, BiH3, এই 5টা হাইড্রাইড আমরা লিখেছি, এবং তাদের বন্ধন কোণ এখানে আমরা এক্সপ্লেন করছি। যত আমরা নিচের দিকে নামছি তত কি হচ্ছে, বন্ধন কোণ দেখো কমছে। কেন কমছে, এইখানে লেখা আছে দেখো, গ্রুপের উপর থেকে যত নিচে নামছি কেন্দ্রীয় পরমাণু আকার ক্রমশ বাড়ছে, কারণ এখানে কি ডাউন দ্য গ্রুপ যত যাবো, নাইট্রোজেন থেকে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সাইজ তত বাড়বে। সাইজ যদি বাড়ে তড়িৎ ঋণাত্মকতা কমবে, এইমাত্র শিখলাম। তাহলে NH3 থেকে BH3 তে ইলেকট্রন জোড় কেন্দ্রের পরমাণু থেকে দূরে সরতে থাকবে। তাহলে যত আমাদের কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কম হবে, তত কি হবে, ইলেকট্রন গুলো কেন্দ্রের পরমাণু থেকে দূরে যাবে, কারণ তখন আর কেন্দ্রের পরমাণু ইলেকট্রন নেগেটিভিটি পাওয়ার নেই সেই ইলেকট্রনকে ধরে রাখার মতো। তার ফলে কি হবে, তাদের ইলেকট্রন গুলোর মধ্যে দূরত্ব বাড়বে এবং বিকর্ষণ বল কমে যাবে। যদি বিকর্ষণ বল কমে যায় সেক্ষেত্রে বন্ধন কোণ কি হবে, বেশি হবে। দেখো এটা ডায়াগ্রামে আমি রিপ্লেস করে দিচ্ছি, ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি। NH3 দেখো আছে, আর এখানে দেখো PH3 আছে। নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য ইলেকট্রন গুলো নাইট্রোজেনের দিকে সরে আছে। ফসফরাস লেস ইলেকট্রোনেগেটিভ, তার জন্য দূরে আছে। এবার যেহেতু ইলেকট্রন গুলো কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে কি রিপালশন বেশি হবে, রিপালশন বেশি হলে কি হবে, এই বন্ধনকে বড় করে দিচ্ছে, দেখো 107.8। কিন্তু এই পাশে যদি আসি, এরা দূরে আছে, রিপালশন কম, ফলে এদের দূরে যাওয়ার দরকার নেই, তার জন্য বন্ধন কোণ দেখো কমে গেছে।
তাই বন্ধন কোণ কি হবে, যত নিচের দিকে যাব তত তড়িৎ ঋণাত্মকতা কম হবে, তত রিপালশনটা কমে যাবে, তত বন্ধন কোণ কমে যাবে। এবার পরের টপিকটা দেখবো। বলছি এই টপিকগুলো কিন্তু কেউ মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে না। এবার দেখবো আমরা ক্ষারকীয় ক্ষমতা। দেখো হাইড্রাইড গুলি ক্ষারকীয় ক্ষমতা যদি দেখতে হয়, হাইড্রাইড গুলি কেন্দ্রীয় পরমাণুতে কি আছে, একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই যে নাইট্রোজেনের উপরে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ফসফরাসের উপর আছে, আর্সেনিকের উপর আছে, অ্যান্টিমনির উপর আছে, বিসমাথের উপর আছে। এবং এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরা দান করতে পারে, তার জন্য এরা কি হিসাবে কাজ করবে, এই যে লুইস ক্ষারক হিসাবে কাজ করতে পারে। এবার লুইস ক্ষারকীয়তা ক্রম দেখো, এইটা আমরা লিখেছি। কেন এটা লিখেছি, কারণ যত ওপর থেকে নিচে নামবো তত কি কেন্দ্রীয় পরমাণু আকার বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা কমবে এবং ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, ফলে ক্ষারকীয়তা কম হবে। যদি আরেকটু এক্সপ্লেন করি, ধরা যাক নাইট্রোজেন আছে NH3, আর সিমিলারলি ধরো ফসফরাস নিচ্ছি আমরা। এবার এইখানে যদি আমরা দেখি, তাহলে এখানে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। নাইট্রোজেন কি করবে, সমস্ত ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখবে, এই বন্ধন ইলেকট্রন জোড় সমস্ত নিজের দিকে টেনে রাখবে। তাহলে এর উপর ইলেকট্রন ঘনত্ব কি হবে, ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয় তাহলে ও বেশি বেশি ইলেকট্রন দান করতে পারবে, তাহলে ক্ষারকীয় ধর্ম বেশি হবে, ক্ষারকীয় ধর্ম বেড়ে যাবে। কিন্তু ফসফরাসে যদি দেখি, ফসফরাস কম তড়িৎ ঋণাত্মক, কম তড়িৎ ঋণাত্মক। তাহলে কম তড়িৎ ঋণাত্মক হলে কি হবে, এই ইলেকট্রন জোড়কে ও ততটা টানবে না, দূর থেকে দূরে চলে যাবে। তাহলে ইলেকট্রন ঘনত্ব কি হবে, ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে বেশি ডোনেট করতে পারবে না, তাহলে ক্ষারকীয় ধর্ম কি হবে, ক্ষারকীয় ধর্মও কিন্তু কমে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে যত আমি নিচের দিকে নামবো তত ইলেকট্রন ঘনত্ব কমবে, কারণ তত কি হবে, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে, তাহলে সেক্ষেত্রে তত ক্ষারকীয় ধর্ম কি হবে, কম হবে। এরপরে আমরা আসবো তাপীয় স্থায়িত্ব। স্থায়িত্ব যদি দেখি আমরা, তাহলে কি দেখছি, গ্রুপ 15 মৌলের হাইড্রাইড গুলির তাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচে ক্রমশ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। হাইড্রাইড লেখা আছে দেখো, তাপীয় স্থায়িত্ব লেখা আছে দেখো, কমে যাচ্ছে। কারণ এর কারণ কি দেখো লেখা আছে, আমি একটু আগে দেখলাম, গ্রুপের উপর থেকে নিচে যত যাব কেন্দ্রের পরমাণু আকার কি হবে, বাড়বে। যত বাড়বে তত বন্ধন দৈর্ঘ্য বাড়বে, তত বন্ধন বিয়োজন শক্তি কমে যাবে। স্বাভাবিকভাবে এখানে যদি দেখি, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ছোট হবে, কিন্তু ফসফরাস হাইড্রোজেন বন্ড কি বড় হবে। তাহলে এই বন্ড যদি বড় হয়, এই বন্ড ব্রেক করা ইজিয়ার কম্পেয়ার টু দিস বন্ড। তাহলে যেহেতু এখানে ফসফরাস সাইজ বড়, তাহলে বন্ড লেংথ বেড়ে গেছে, বন্ড লেংথ বাড়লে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে গেছে এবং বন্ড দুর্বল হয়ে গেছে, ফলে সহজে ভেঙে ফেলা সম্ভব। তাহলে তাপীয় স্থায়িত্ব কি হচ্ছে দেখো, আস্তে আস্তে কমতে থাকছে। পরের টপিক দেখবো ক্ষমতা। দেখো একই রকম ভাবেই হবে, গ্রুপ 15 মৌলের হাইড্রাইড গুলির বিজন ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কারণ উপর থেকে নিচে আমরা যখনই যাচ্ছি তখনই কি তাপীয় স্থায়িত্ব হ্রাস পাচ্ছে, ফলে কি সহজে হাইড্রোজেন মুক্ত করছে। একই রকম ভাবে বললাম আমরা, যেটা যদি নাইট্রোজেন হাইড্রোজেন দেখি, এই বন্ডের থেকে ফসফরাস হাইড্রোজেন বন্ড বড় হবে, তার থেকে আর্সেনিক হাইড্রোজেন বন্ড আরো বড় হবে। এইভাবে যত নিচে নামবো তত কি সহজে ব্রেক হয়ে যাবে, কারণ এদের কি বন্ড লেংথ বেড়ে গেছে। বন্ড লেংথ বাড়লে বন্ড স্টেবিলিটি বা বন্ড শক্তি কমে যাবে, তাহলে সহজে হাইড্রোজেন বেরিয়ে যাবে। সহজে হাইড্রোজেন বেরোলে কি হবে, বিজারণ ক্ষমতা বেড়ে যাবে। এই আচ্ছা, এবার স্ফুটনাঙ্ক। দেখো হাইড্রাইড লেখা আছে, যত হাইড্রাইডের নিচে নামছি তত স্ফুটনাঙ্ক কি হচ্ছে, বাড়ছে। কিন্তু একটা এক্সেপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে নাইট্রোজেনের অ্যামোনিয়াতে। অ্যামোনিয়াতে দেখো একটা এক্সেপশন দেখা যাচ্ছে যে বাকিগুলোর তুলনায় অ্যামোনিয়াতে বেশি হচ্ছে, মানে অ্যাটলিস্ট আর্সেনিকের থেকে বেশি হচ্ছে, SbH3 থেকে কম হচ্ছে। বাট অ্যামোনিয়াকে যদি বাদ দিই তাহলে বাকিগুলোর দেখো কি হচ্ছে, যত নিচে নামছি তত বাড়ছে। তাহলে বাকিগুলো আমরা এক্সপ্লেন করতে পারি সবার আগে কি, যত আমরা নিচে নামবো তত কি হবে, তত সাইজ বেশি হচ্ছে। সাইজ বড় হচ্ছে মানে কি, আণবিক ভর বেশি হচ্ছে। আণবিক ভর যত বাড়বে তত ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পাবে, আর ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পেলে কি হবে, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এটা জেনারেল ট্রেন্ড। কিন্তু অ্যামোনিয়ারটা কি হচ্ছে, অ্যামোনিয়ার এখানে আমরা দেখতে পাই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং, আন্তঃআণবিক
হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। সেটা কেমন হয়? সেটা হচ্ছে এরকম, যদি নাইট্রোজেনকে আমি আঁকি, অ্যামোনিয়াকে আঁকি, এই হচ্ছে অ্যামোনিয়া, এইচ এইচ এইচ, আর একটা আমি ধরো অ্যামোনিয়া আঁকছি, এখানে যদি দেখি এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এখানেও তাই ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। এবার একই রকম ভাবে এখানেও ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তাহলে এই মাইনাস আর প্লাসের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড কিন্তু কাজ করবে, যার জন্য কি হবে, এরা অনেকগুলো মলিকুল একসঙ্গে একত্রিত হয়ে থাকবে। একসঙ্গে একত্রিত হয়ে থাকার ফলে কি হবে, এদের ভাঙতে বেশি শক্তি দিতে হবে, এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এদের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। দেখবো অক্সাইড সমূহ। দেখো নাইট্রোজেন অক্সাইড সমূহ ফার্স্টে দেখবো আমরা। অক্সাইড সমূহের তাপীয় স্থায়িত্ব যদি একই জারণ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব কি হবে, উপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। তার কারণ একই, যেহেতু সাইজ বড় হচ্ছে, বন্ধন দৈর্ঘ্য বাড়ছে, তাহলে বন্ধন শক্তি কমে যাবে এবং স্থায়িত্ব কি হবে, কমে যাবে। দেখো এখানে লিখেছি N2O3 সব থেকে স্থিতিশীল, কিন্তু অন্যদিকে Bi2O3 সব থেকে কম স্থিতিশীল। এবং এখানে যদি আমাদের অক্সিজেন নাম্বার বার করতে বলে, সবার কত করে হবে, +3 করে হবে, প্রত্যেকের হবে +3 করে। আচ্ছা, এরপরে যদি আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা চেঞ্জ করে দিই, দেখো জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে, অক্সাইড সমূহের তাপীয় স্থায়িত্ব হ্রাস পাবে। যত আমাদের জারণ সংখ্যা কি হবে, বাড়বে, তত স্থায়িত্ব কি হবে, তত স্থায়িত্ব কমে যাবে। তার কারণ কি, তার কারণ এখানে যেহেতু নন মেটাল, নাইট্রোজেন নন মেটাল, তার মাথায় যত পজিটিভ চার্জ থাকবে সেটা তত আনস্টেবল হবে। এখানে দেখো -2 হলে এটা কত, +2, সব থেকে বেশি স্থিতিশীল, কারণ এটা কি সব থেকে কম। এখানে -2 হলে এটা +5, দেখো সব থেকে হাইয়েস্ট, তার জন্য সব থেকে কম স্থিতিশীল। এখানে -2 হলে এটা +4, এখানে -2 হলে এটা +3। এই হচ্ছে তাপীয় স্থায়িত্ব। তাহলে একটা কি দেখলাম, ফার্স্টে উপরে দেখলাম আমরা কি, যত উপর থেকে নিচে নামবো তত সাইজ বাড়বে, তাহলে সেক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বাড়বে এবং তাপীয় স্থায়িত্ব কমবে। আর এক্ষেত্রে কি দেখলাম, যত অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে কি তত অধাতব ক্যারেক্টার বাড়বে এবং অধাতুর উপর প্লাস চার্জও থাকতে চায় না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্থিতিশীলতা কমে যাবে। অক্সাইড সময় আম্লিক চরিত্র যদি ডিসকাস করতে হয়, তাহলে আমরা সেই ধাতব চরিত্রতেই যেতে পারি। দেখো একটি কি বলছি, একটি সুনির্দিষ্ট জারণ স্তরে অক্সাইড সমূহের আম্লিক চরিত্র উপর থেকে নিচে ক্রমশ হ্রাস পায়। কারণ উপর থেকে নিচে যত আসবো তত ধাতব চরিত্র বাড়বে। আর এখানে লিখেছি কি, ধাতব অক্সাইড গুলো হয় কি ক্ষারধর্মী, আর অধাতব গুলো অম্লধর্মী, আর ধাতু কল্প হচ্ছে উভধর্মী। তাহলে যত আমরা উপর থেকে নিচে নামছি গ্রুপ ওয়াইজ, তত কি হচ্ছে, তত ধাতব ধর্ম বাড়ছে। ধাতব ধর্ম যদি বেড়ে যায়, তাহলে ক্ষারকীয় ধর্ম বাড়বে অক্সাইডের। ক্ষারকীয় ধর্ম বাড়লে আম্লিক ধর্ম বা অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাবে। তার জন্য দেখো যত উপর থেকে নিচে নামছি তত কি হবে, তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পাচ্ছে, ধাতব ধর্ম বাড়ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আম্লিক ধর্ম কমে যাচ্ছে। দেখো আমরা উপর থেকে নিচে নামছি, নাইট্রোজেন অক্সাইড থেকে বিসমাথ অব্দি যাচ্ছি, তাহলে এক্ষেত্রে কি আছে, নাইট্রোজেন অক্সাইড কি অক্সাইড, আম্লিক অক্সাইড, কারণ এটা কি, এটা হচ্ছে অধাতব। আর বিসমাথ হচ্ছে সব থেকে বেশি ধাতব, তাহলে কি ক্ষারকীয়। আর মাঝে দেখো আর্সেনিক আর অ্যান্টিমনি কি পাচ্ছি, উভধর্মী অক্সাইড পাচ্ছি। কারণ এটা কি ধরনের অক্সাইড, উভধর্মী, কারণ এটা ধাতু কল্প, ধাতু অধাতুর মাঝামাঝিতে পড়ে গেছে ওরা। এরপরে পরের টপিকটা দেখবো, কি বলছে, একই মৌলের অক্সাইড সমূহের যদি মৌলটির জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে কি হবে, আম্লিক চরিত্র বৃদ্ধি পাবে। এইখানে যদি দেখি, দেখো অক্সিজেন -2, নাইট্রোজেন +1, এখানে নাইট্রোজেন +2, এখানে হচ্ছে +3, এখানে +4, এখানে +5। তাহলে স্বাভাবিকভাবেই যদি এখানে দেখি +1 থেকে +5 যত যাচ্ছে তত আম্লিক ধর্ম বাড়ছে। কেন বাড়ছে, নাইট্রোজেনের মাথায় +1 আর নাইট্রোজেনের মাথায় +5, এর মধ্যে সব থেকে বেশি অধাতব কোনটা, +5। +5 মানে ওখানে 5টা ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে ও সব থেকে বেশি ইলেকট্রন চাইবে, তাহলে ও সব থেকে বেশি অধাতব। আর এ হচ্ছে সব থেকে কম অধাতব, কারণ ওর মাথায় +1 আছে। তাহলে মাথায় যত প্লাস থাকবে অধাতুর মাথায়, তত বেশি অক্সিজেন চাইবে, যত বেশি প্লাস থাকবে, তাহলে তত বেশি অধাতব এবং তার অক্সাইড তত বেশি আম্লিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, N2O এবং NO বাস্তবে এরা দুজন কি হয়, এরা দুজন কিন্তু প্রশম অক্সাইড, এটা কিন্তু মাথায় রাখবে। সমূহ ট্রাইহ্যালাইড দেখো EX3 তৈরি হয়েছে, জাস্ট লাইক NH3, এবং মাথায় লোন পেয়ার আছে এবং হাইব্রিডেশন কি পেয়েছি, sp3, এটা পিরামিডীয় আকৃতির হচ্ছে।
এবার হ্যালোজেন পরমাণুগুলোর ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে তত কি হবে, তাদের মধ্যে ইলেকট্রন জোড়ের থেকে দূরবর্তী হবে এবং তাদের বিকর্ষণ বল হ্রাস পাবে, ফলে তাদের বন্ধন কোণও হ্রাস পাবে। তাহলে এবার নিচের দিকে দেখছি আমরা কি, যত আমার তড়িৎ ঋণাত্মকতা কমছে তত কি হচ্ছে, তত বন্ধন কোণ বাড়ছে। এখানে দেখছিলাম কি, যত তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তত কি হবে, বন্ধন কোণ কম হবে, এই যেখানে লেখা আছে। তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে তত কি হবে, তাদের মধ্যে বন্ধন কোণ কম হবে। কারণ কি, বন্ধন কোণ কম হওয়ার কারণ কি, কারণ ওদের মধ্যে কি হবে, বিকর্ষণ বল কমে যাবে, ফলে বন্ধন কোণ কমে যাবে। কিন্তু যত তড়িৎ ঋণাত্মকতা কমবে তত কি হবে, বিকর্ষণ বল বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওদের বন্ধন কোণ বেড়ে যাবে। নেক্সট, বন্ধনের প্রকৃতি। গ্রুপ 15 মৌলসমূহ ট্রাইহাইড্রাইডগুলি সাধারণত সমযোজী হয়, তবে উপর থেকে নিচে নামলে কি হবে, আয়নের ধর্ম বৃদ্ধি পাবে। কারণ যত উপর থেকে নিচে নামবো তত তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য হবে। যেমন নাইট্রোজেন আর ফ্লুরিন আর বিসমাথ ফ্লুরিন, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কোথায় বেশি, এখানেই সব থেকে বেশি, কারণ এটা ধাতব, এটা অধাতব, এবং এখানে দুটোই অধাতব। তাহলে এইখানে যদি পার্থক্য বেশি হয়, তাহলে এটাই সর্বাধিক আয়নীয় হবে। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, আয়নীয় ধর্ম বাড়বে, আর এটা সর্বাধিক সমযোজী হবে। এই পরের পার্টটা দেখবো বিশ্লেষণ। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কি বলেছে, NF3 ছাড়া অন্য সকলে কিন্তু আদ্র বিশ্লেষিত হয় জলের সংস্পর্শে। তো তোমাকে একটা কোশ্চেন দিয়ে বললো কোনটা আদ্র বিশ্লেষিত হয় না, আনসার উইল বি NF3। এবার আমরা আদ্র বিশ্লেষণ দেখবো। দেখো NH3 আর ওয়াটার মিলে কি পাচ্ছি, NH3 আর HOCl, আর PCl3 আর ASCl3 দেখো একই প্রোডাক্ট দিচ্ছে, H3PO3 H3ASO3। সিমিলারলি SbCl3 আর BiCl3 ও একই প্রোডাক্ট দিচ্ছে। তাহলে দেখো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো প্রোডাক্ট দুটো সেম সেম। এরপরে আমরা আসবো লুইস আম্লিকতা। কি বলেছে লুইস আম্লিকতায়, ডি অরবিটাল যেহেতু অনুপস্থিত নেই, অনুপস্থিত আছে মানে নাইট্রোজেনে যেহেতু অনুপস্থিত আছে, তাহলে ও আর এক্সট্রা ইলেকট্রন নিতে পারবে না, তার জন্য লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না, লুইস ক্ষারক হিসাবে কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না। কিন্তু কারা আছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের ডি অরবিটাল উপস্থিত আছে, তার জন্য এরা কি করে, এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই এরা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। তাহলে যাদের ডি অরবিটাল ফাঁকা আছে তারা লুইস অ্যাসিড হিসাবে কাজ করবে। এবার যত উপর থেকে নিচে নামবো তত কি হবে, লুইস অ্যাসিড ধর্ম ক্রমশ বৃদ্ধি পাবে, লুইস অ্যাসিড ধর্ম কি হবে, ক্রমশ তখন বৃদ্ধি পাবে। তার কারণ কি, তার কারণ যদি ক্লোরিন আর অ্যান্টিমনি, ফসফরাস আর ক্লোরিন, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য দেখি, তাহলে এখানে সব থেকে পার্থক্য বেশি আছে। তাহলে এইখান থেকে কি হবে, ক্লোরিন এর থেকে বেশি বেশি ইলেকট্রন টেনে নিতে পারবে, এবং এর মাথায় কি হবে, পজিটিভ চার্জ চলে আসবে, তাহলে এই বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কিন্তু ফসফরাস ক্লোরিনের মধ্যে কাছাকাছি আছে কম্পারেটিভলি, তাহলে এক্ষেত্রে কি ইলেকট্রনের সেপারেশন বা চার্জ সেপারেশন বেশি হবে না, ফলে ফসফরাসের মাথায় বেশি পজিটিভ চার্জ আসবে না। এটা নিয়েই বলেছে হ্যালোজেন পরমাণুগুলোর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে ইলেকট্রন ঘনত্ব ফসফরাসের উপর বেশি হ্রাস পাবে এবং লুইস অ্যাসিড ক্ষমতা তত বৃদ্ধি পাবে। দেখো এখানে কি করেছি, এখানে সেন্ট্রাল অ্যাটম ফিক্স রেখেছি, ফিক্স রেখে হ্যালোজেন বদলে দিচ্ছি। তাহলে এইখানে যদি দেখি, ফসফরাস আর আয়োডিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, ফসফরাস ফ্লুরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, দুটো আকাশ পাতাল পার্থক্য। কারণ এক্ষেত্রে কি হবে, যত আমি তড়িৎ ঋণাত্মকের দিকে যাচ্ছি তত এই ক্ষেত্রে কি হবে, এই যে যদি বন্ড দেখি PX বন্ড, তাহলে এই যে X যদি বেশি তড়িৎ ঋণাত্মক হয়, বেশি বেশি ইলেকট্রন নিজের দিকে তুলে নেবে, তাহলে এ বেশি বেশি প্লাস হয়ে পড়বে এবং বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, আরো বেশি করে বেড়ে যাবে। তার জন্য যত তড়িৎ ঋণাত্মক তত ইলেকট্রন নিজের দিকে টানবে, তত পজিটিভ হয়ে পড়বে, এবং তত কি হবে, লুইস অ্যাসিড ধর্ম বেড়ে যাবে। এবার লুইস ক্ষারক। দেখো লুইস ক্ষারক যদি দেখি, ডি অরবিটাল অনুপস্থিত, তার জন্য কি ইলেকট্রন জোড় উপস্থিত আছে নাইট্রোজেনে, সেই জন্য লুইস ক্ষারক হিসাবে কাজ করছে। যেহেতু ডি অরবিটাল নেই তার জন্য কি ইলেকট্রন নিতে পারবে না, এবং ও লোন পেয়ার থাকার জন্য ইলেকট্রন ডোনেট করবে, তাহলে লুইস ক্ষারক হিসাবে কাজ করবে। এবার দেখো নাইট্রোজেনের রেসপেক্টে দেখছি, দেখো হ্যালোজেন বদলে দিচ্ছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে যত কম তড়িৎ ঋণাত্মক তত বেশি লুইস ক্ষারক। কেন, এই যে NX বন্ড আছে, এখানে যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে বেশি বেশি ইলেকট্রন তুলে নেবে, তুলে নিলে এখানে কি হবে, ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব কি হবে, ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, তাহলে বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে না। আর উল্টো দিকে যদি এখানে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, তাহলে বেশি তুলতে পারবে না, তাহলে এর উপর ইলেকট্রন ডেনসিটি কি হবে, বেশি হবে। এর উপর ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়,
তাহলে সেক্ষেত্রে কি হবে, এরূপ ইলেকট্রন ডেন্সিটি বেশি হলে ও বেশি বেশি ইলেকট্রন ডোনেট করতে পারবে। তার জন্য Ni3 হচ্ছে বেশি তড়িৎ, মানে Ni3 তে বেশি আর কি লুইস ক্ষারকতা দেখাবে, কারণ আয়োডিন কি, আয়োডিন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, আয়োডিন বেশি তুলতে পারবে না ইলেকট্রন, তার জন্য ওর উপর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, ফলে ক্ষারকীয় ধর্ম বেশি হবে। নেক্সট, পেন্টাহ্যালাইড কি বলেছে, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ডি অরবিটাল না থাকার জন্য নাইট্রোজেন পেন্টাহ্যালাইড গঠন করতে পারবে না। নাইট্রোজেনের কি পেন্টাহ্যালাইড হবে না, কারণ কি ডি অরবিটাল নেই, তাহলে এক্সট্রা ইলেকট্রনও রাখতে পারবে না। সিমিলারলি নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য BiF5+ জারণ ক্ষমতা অনেক বেশি, তাই এইগুলো কিন্তু আমরা পাবো না, অনলি BiF5 পসিবল, বাকিগুলো কিন্তু পসিবল নয়। তো বাষ্পীভবনের এনথালপির সঠিক ক্রম, চারটে অপশন আছে, তাহলে ইন জেনারেল যত নিচের দিকে যাব তত বৃদ্ধি পায়, কিন্তু অ্যামোনিয়া কি দেখায়, অ্যামোনিয়া এক্সেপশন দেখায়, কারণ ওখানে হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি হবে অ্যামোনিয়া, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। এবং এখানে আর কি হবে, যত আমার ভর বাড়বে তত বাড়বে, তাহলে সব থেকে কম হবে কার, ফসফরাস, ভর সব থেকে কম, তারপরে আর্সেনিক। অ্যামোনিয়া কি জন্য, হাইড্রোজেন বন্ডিং এর জন্য, তাহলে দিস ওয়ান উইল বি দা কারেক্ট আনসার। এটা কোথায় আছে, এটা আছে অপশন ডি। নেক্সট, নিচের কোন যৌগ দুটির অস্তিত্ব নেই, আমরা এইমাত্র দেখলাম NCl5 এর অস্তিত্ব নেই, সেই সঙ্গে BiCl5 এরও অস্তিত্ব নেই। কোন হাইড্রাইডটির বন্ধন কোণ সর্বাধিক, এটা তো আমরা আগেই পড়েছি, যত নিচের দিকে যায় তত কি হাইড্রাইডের বন্ধন কোণ কমে যায়, সব থেকে বেশি কার, NH3। কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক, এটাও আমরা পড়েছি, যত নিচের দিকে যাব তত কি হবে, তত বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, তত সহজে ভেঙে যাবে, কারণ বন্ধন শক্তি কমে যাবে, তত বেশি আমরা হাইড্রোজেন পাবো, তত বিজারণ ক্ষমতা বাড়বে। তাহলে সব থেকে বড় কে, বিসমাথ। নিচের কোনটি সব থেকে বেশি ক্ষারকীয়, যত নিচের দিকে যাব তত কি হবে, তত তৈত্রীয়াত্মকতা কমে যাবে, ক্ষারকীয় ধর্ম কমে যাবে, সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। পরের দিন নিয়ে আসছি গ্রুপ 15 এর পার্ট 2 ভিডিও। এইভাবে আমরা গ্রুপ কেমিস্ট্রি শেষ করব, তারপরে আমরা অর্গানিক এবং বাকি টপিকগুলো ডিসকাস করব।